হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দশম অধ্যায়ের লেকচার 6 এবং আজকে আমরা আমাদের জলীয় বাষ্প, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, বাষ্প চাপ এগুলো নিয়ে যে বিস্তারিত আলোচনা সেগুলো করার চেষ্টা করব এবং এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আমাদের যেই সৃজনশীলগুলো হয় বা যেই সিকিউ প্রবলেমগুলো আমাদের দশম অধ্যায় থেকে দেয়, তার মধ্যে একটা পোর্শন থাকে হচ্ছে আমাদের বিভিন্ন যেই চার্লসের সূত্র, যেই আর কি সূত্রগুলো আছে, অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যাসের চাপের সূত্র অথবা গ্যাসের আণবিক তত্ত্ব থেকে। আর সিকিউ এর আরেকটা পোর্শন বেশিরভাগ সময় আসে হচ্ছে এই সকল আর্দ্রতা এবং শিশিরাঙ্ক রিলেটেড, এবং এই রিলেটেডও সিকিউ বেশ অনেকটা খানিকটা আসে আর কি। তো আমরা ধরতে পারি যে এই দশম অধ্যায়ের মধ্যে 33% আসে হচ্ছে বয়েল চার্লস এবং গ্যাসীয় চাপের সূত্র থেকে, 33% আসে হচ্ছে আমাদের আণবিক তত্ত্ব থেকে, অর্থাৎ যেখানে আমাদের সিআরএমএস বেগ নির্ণয় করা, গড় মুক্ত পথ বের করা, এগুলো রিলেটেড প্রবলেম দেয়। আর 33% প্রবলেম আসে হচ্ছে এই বাষ্পচাপ রিলেটেড জায়গাগুলো থেকে। তো মূলত বাষ্পচাপ রিলেটেড যেই আমরা প্রবলেমগুলো সলভ করব, এগুলো তুলনামূলক বেশ সহজ প্রবলেম আর কি। ঠিক আছে, বাট আমাদের সমস্যা হচ্ছে যে আমরা বেশিরভাগ সময় এই থিওরিগুলো মিস ইন্টারপ্রেট করি বা থিওরিগুলো আসলে ঠিক মতো আমরা বুঝতে পারি না। তো যেহেতু আমরা বুঝতে পারি না, তো যার কারণে আমাদের কাছে একটু ম্যাথগুলো কঠিন মনে হয়। বাট এইগুলো আসলে প্রায় যৌগিক অঙ্কের মতোই আর কি। ছোটবেলায় আমরা যে আহ ম্যাথগুলো করতাম ছোটবেলার ম্যাথের মতোই, বাট যেহেতু আমরা থিওরিটা বুঝতে পারি না ঠিক মতো, সেজন্য আমাদের কাছে একটু কঠিন লাগে। তো চল আমরা শুরু করি। তো লেকচারের ফার্স্টে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলীয় বাষ্প এবং বায়ুর চাপ। তো জলীয় বাষ্প এবং বায়ুর চাপ বলতে আমরা কি বুঝছি আসলে? দেখো, আমাদের যেই মানে আমাদের যে বায়বীয় পদার্থ আছে, সেই বায়বীয় পদার্থের মধ্যে আমরা দুইটা অংশকে আলাদা করি, একটা হচ্ছে গ্যাস আর আরেকটা হচ্ছে ভ্যাপার বা জলীয় বাষ্প। তো জলীয় বাষ্পের কিছুটা নেচার আসলে গ্যাসের মতো হইলেও আমরা গ্যাসের সমস্ত সূত্র আসলে জলীয় বাষ্পের উপর প্রয়োগ করতে পারি না। তো জলীয় বাষ্প আসলে জিনিসটা কি, অর্থাৎ পানির একটা স্টেট, যেই পানির একটা স্টেটে যাওয়ার পর তার আণবিক গতিশক্তি এতই বেশি হয়ে যাবে যে সে গ্যাসের মতো আর কি আচরণ করা শুরু করবে। তা আমাদের যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে জলীয় বাষ্প আসলে আমাদের যে শুষ্ক বায়ু বা সাধারণ যে বায়ু আছে সেই বায়ুর তুলনায় কি হয়, হালকা হয়। যার কারণে জলীয় বাষ্প কি হয়, উপরের দিকে তোমার উঠা শুরু করে এবং উপরের দিকে যত সে যেতে থাকে, সে টেম্পারেচার হারাইতে হারাইতে একটা টাইম যাওয়ার পর সে কি হয়, আবার সেই পানিতে রূপান্তরিত হয় এবং সেই পানি আবার বৃষ্টি আকারে আমাদের পৃথিবীতে ফিরে আসে উপর থেকে, তাই না? তো সেই ক্ষেত্রে জলীয় বাষ্প হচ্ছে হালকা। আচ্ছা, একজন কি বলতে পারবা যে জলীয় বাষ্প কেন হালকা হালকা হয় বা বাষ্পের থেকে হালকা, এটার প্রুফ আসলে কি? বাষ্পের তুলনামূলক ওজন কেমন আর জলীয় বাষ্পের তুলনামূলক ওজন কেমন, বলতে পারবা? সিমাইদ বা রনি আপু পারবেন বলতে? এটা আমরা তুলনা করতে পারি আণবিক ভর দিয়ে, তাই না? বায়ুর মেনলি আণবিক ভর কত? বায়ুর আণবিক ভর কত বলো তো? পারবা বলতে? না ভাই বলেন। আচ্ছা বলো তো, বায়ুর মধ্যে কোন কোন উপাদান বেশি থাকে, কোন কোন গ্যাস বেশি থাকে? সব থেকে বেশি কোন কোন গ্যাস থাকে? তো অক্সিজেন, নাইট্রোজেন। রাইট, অক্সিজেন এবং নাইট্রোজেন। অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক ভর কত? একটার 32 আর আহ, একটার কত, 28। জি ভাই। কিন্তু জলীয় বাষ্পের আণবিক ভর কত? জলীয় বাষ্পের, ও ভাই বুঝছি। আণবিক ভর হচ্ছে খুব সম্ভবত 34। জলীয় বাষ্পের আণবিক ভর কত, 18 না? জলীয় বাষ্প কি H2O না? 16। ও H2, হ্যাঁ 18। তাহলে তুমি আমাকে এখন বলো যে তাহলে আণবিক ভর কম কার,
অবশ্যই অবশ্যই জলীয় জলীয় বাষ্পের। বাষ্পের। তাহলে জি। এই কারণেই বায়ুর যেই সাধারণ বায়ু আছে, সেই সাধারণ বায়ুর তুলনায় জলীয় বাষ্প হচ্ছে অনেক হালকা। নাইট্রোজেন মনে হয় 78% থাকে বা এরকম সামথিং, তাই না? জি ভাই। আর আমাদের মনে হয় হচ্ছে আহ বাকি যেই আমাদের অক্সিজেন থাকে আরো অনেক বেশি পার্সেন্ট, আর বাকি উপাদানগুলো খুবই অল্প থাকে। তো সেই হিসাবে বায়ুর যে আণবিক ভর, গড় আণবিক ভর তুমি যেটা পাবা, সেটা কিন্তু তোমার হচ্ছে আমাদের শুষ্ক বায়ুর তুলনায় কি হবে, শুষ্ক বায়ুর তুলনায় কম হবে। তাহলে যেহেতু হচ্ছে শুষ্ক বায়ুর তুলনায় কম, তাই সেটা হালকা হবে অবশ্যই। এবং তাহলে আমরা বুঝতে পারছি যে জলীয় বাষ্পের ঘনত্ব, ঘনত্ব মানে কি, পার ইউনিট ভলিউমে তার ভরের পরিমাণ, তাহলে তার ভর যেহেতু কম, তাহলে ঘনত্বও কি হবে, কমই হবে। ঠিক আছে, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে যে জলীয় বাষ্পের ঘনত্ব হয় কি বায়ুর ঘনত্বের থেকে কম। এটা আমাদের একটু পরে কাজে লাগবে। তাহলে বা এই যে যে আমাদের বাতাসে যে জলীয় বাষ্প বেশি বা কম থাকলে আমাদের কিন্তু সেইখানকার আবহাওয়াটাও কি হয়, তার উপর ইম্প্যাক্ট ফেলে। যেমন যদি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, তার মানেটা কি, বাতাসটা অনেক বেশি ভারী মনে হয়, বাতাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন জি ভাই। বর্ষাকালে কি হয়, আমাদের বাষ্পের পরিমাণ বেশি থাকে। তাহলে জলীয় বাষ্প যখন কম থাকে তখন সেখানে কেমন থাকে, সেটা শুষ্ক আবহাওয়া থাকে। তাহলে এই শুষ্ক আবহাওয়া থাকার জন্য আমরা সেখানে কি হয়, বাষ্পায়নের হার বেশি হয়, রাইট? অর্থাৎ দ্রুত কাপড় শুকায় যায়। তারপর কি ঘটে, যে পানি কোথাও রাখলে সেখান থেকে দ্রুত বাষ্পায়িত হয়ে যায়, এমন ওই জলীয় বাষ্প ঘটনাগুলো ঘটে থাকলে। জলীয় বাষ্প যদি কম থাকে, তাই না, গরমকালে বা গ্রীষ্মকালে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তোমার বাতাসে আরো বেশি সেই জলীয় বাষ্পগুলো ইভাপোরেটেড হতে পারবে। ঠিক আছে, তো এই কারণে জলীয় বাষ্পের উপর দেখা যাবে কি, যে তার আবহাওয়া বা বাষ্পায়নের ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট আসলে ওই বাতাসের জলীয় বাষ্পের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এখন বাতাসের জলীয় বাষ্পের এই অবস্থাটাকে দুই ভাবে ধরা হয়। একটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত অবস্থা, আর একটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। এখন সম্পৃক্ত অবস্থা আর অসম্পৃক্ত অবস্থা মানেটা কি, মানেটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট জায়গার বায়ু, ধরো এটা একটা বায়ুর চেম্বার, এই বায়ুর চেম্বারটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্পকে ধারণ করতে পারে, এর বেশি জলীয় বাষ্প সে ধরো ধারণ করতে পারে না। তো ধরো একটা বায়ু, সেই স্থানের বায়ু 40টা জলীয় বাষ্পের তোমার ধারণ করতে পারে, 40 অণু তোমার জলীয় বাষ্পের অণুকে ধারণ করতে পারে। তার মধ্যে এখন উপস্থিত আছে 30টা। কয়টা উপস্থিত আছে, 30টা। তাহলে সেটা কি বলতো, অসম্পৃক্ত অবস্থা নাকি সম্পৃক্ত অবস্থা? তার ধারণ ক্ষমতা হচ্ছে 40টা, অর্থাৎ 40টা জলীয় বাষ্পকে সে নিজের মধ্যে রাখতে পারে ওই বায়ুর চেম্বার। কিন্তু সেখানে আসে কতটুকু, 30টা। তাহলে সম্পৃক্ত, অসম্পৃক্ত তাহলে অবস্থা। অসম্পৃক্ত অবস্থা। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কি বললাম, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অঞ্চলের বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্পকে ধারণ করতে পারে। যদি সেখানে উপস্থিত জলীয় বাষ্পের অনুসংখ্যা ওই একদম লিমিট পরিমাণ বা সর্বোচ্চ পরিমাণ, যেই পরিমাণ ধারণ ক্ষমতা আছে সেই পরিমাণই থাকে, তখন তাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বাষ্পচাপ। আর যদি বাষ্প যতটুকু তোমার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে, তার তুলনায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের অণুর সংখ্যা কম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত জলীয় বাষ্পর পরিমাণ, তাই না? এখন আমাদের বলতেছে যে যখন বাতাসে জলীয় বাষ্প থাকে, তখন সেই জলীয় বাষ্প গ্যাসের মতো আচরণ করে এবং তারা একটা প্রেসার দেয়। বায়ুর যেমন একটা প্রেসার আছে, তাই না, তার ওজনের কারণে সে নিচের দিকে প্রেসার দিচ্ছে, বা তার আণবিক গতিশক্তির কারণে সে আশেপাশেও প্রেসার দিচ্ছে। তাহলে একটা বা তোমার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বায়ু যেমন চারিদিকে প্রেসার দেয় বা বায়ুর চাপ থাকে, তাহলে যেহেতু বাষ্প চাপও একটা বায়বীয় পদার্থের মতো আচরণ করতেছে, তাহলে সেই জলীয় বাষ্পও কি কেউ করবে, তোমার বিভিন্ন জায়গায় চাপ দিবে না চারিদিকে। কোন একটা পাত্রের মধ্যে যদি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাহলে সে কি করবে, নির্দিষ্ট পরিমাণ চাপ দিবে না? অবশ্যই চাপ দিবে। তাহলে এইখানে আমাদের সেটাই বলতেছে যে যদি এই
আমাদের যেই তোমার হচ্ছে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পটা ওই পাত্রের মধ্যে যে পরিমাণ চাপ দিবে সেটাকে আমরা কি বলবো? সেই জলীয় বাষ্পের বাষ্পচাপ। বোঝা কি গেছে? তাহলে বায়ুর মতো জলীয় বাষ্প পাত্রের গায়ে যে পরিমাণ চাপ দিবে সেটাকে আমরা কি বলবো? সেই জলীয় বাষ্পের বাষ্পচাপ। এখন এই জলীয় বাষ্পের যে বাষ্প চাপ আছে, তাহলে জলীয় বাষ্প থাকতে পারে দুই অবস্থায়, একটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা আর একটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। তাহলে সম্পৃক্ত অবস্থায় থাকা জলীয় বাষ্প পাত্রের গায়ে যতটুকু চাপ দিবে, অর্থাৎ 40টা তার ধারণ ক্ষমতা ছিল, 40টা অণুই আছে, এবং সেই 40টা অণু ওই পাত্রের গায়ে যে পরিমাণ প্রেসার দিবে সেটা কি সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আর 40টার মধ্যে উপস্থিত বায়ুর অণুর সংখ্যা ধর, এই সরি, বাষ্পের অণুর সংখ্যা ধরো 30টা। তাহলে সেই 30টা যদি এখন পাত্রের গায়ে যে পরিমাণ চাপ দিবে সেটাকে আমরা কি বলবো? অসম্পৃক্ত বাষ্পচাপ। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমাদের বলতেছে যেই সম্পৃক্ত অবস্থা, এই সম্পৃক্ত অবস্থায় আসলে ঘটনাটা কি ঘটে। তো সম্পৃক্ত অবস্থায় যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, বলা হচ্ছে যে ধরো কোন একটা পাত্রের নিচে তুমি কিছুটা পানি রেখে দিছো। কিছুটা কি করছো? পানি রেখে দিছো। তাহলে এখন বাষ্পায়ন কেন হয় এটা একটু আমি বলি। ধরো কোন একটা পাত্রের মধ্যে তুমি পানি রেখে দিছো, এবং ওই পাত্রের মধ্যে যেই পরিমাণ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আছে সেই পরিমাণ ধরো জলীয় বাষ্প উপস্থিত নাই। তাহলে সে কি করবে? সে বলবে যে ভাই, তুমি কিছু জলীয় বাষ্প তৈরি করো, আমার কিছু ধারণ ক্ষমতা আছে, আমার কিছু ফাঁকা জায়গা আছে, তাইলে তুমি কিছুটা গ্যাসে রূপান্তরিত হয়ে থাকতে পারবা। তাই বলবে না পাত্রের গ্যাসগুলো? যে ভাই, তোমাকে আমি কিছুটা ধারণ করতে পারবো, তুমি টেনশন নাই, তুমি গ্যাসীয় স্টেটে চলে আসো, তুমি জলীয় বাষ্প আকারে চলে আসো, আমরা তোমাকে কিছুটা পরিমাণ জায়গা দিতে পারবো। তখন কি হয়? তখন ওই যেই পানি আছে সেই পানির অণুগুলো তোমার আণবিক গতিশক্তির পরিমাণ বাড়ায় তারা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়, যেটাকে আমরা বাষ্পায়নের ঘটনা বলি। এখন বাষ্পায়ন যখন ঘটে তখন কি হয়? এই পানির অণুটা কিছুটা কমে যাবে, অর্থাৎ পানির স্টেট থেকে সেখানে কি হবে? জলীয় বাষ্প তৈরি হবে। তো যখন জলীয় বাষ্পটা তৈরি হয় তখন অনেক সময়, ধরো 2-3টা জলীয় বাষ্প একসাথে চাপ লেগে গেল, চাপ লাগে, তারা কিছুটা শক্তি হারায় ফেললো, বা পাত্রের গায়ে ধাক্কা লাগলো, তখন কি জলীয় বাষ্প কিছুটা পানিতে রূপান্তরিত হয় না? হয়তো, রাইট? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, পানি থেকে যেমন বাষ্পে রূপান্তরিত হয়, তেমন বাষ্প থেকেও তো পানিতে রূপান্তরিত হয়, রাইট? জি ভাই। তাহলে পানি থেকে বাষ্পে রূপান্তরিত হতে পারে, বাষ্প থেকেও পানিতে রূপান্তরিত হতে পারে। এবং যখন কোনো একটা পাত্রের মধ্যে আমি পানি রেখে দিব, সেম টাইমে পানি থেকে কিছুটা বাষ্পেও পরিণত হবে, আবার বাষ্প থেকে কিছুটা পানিতেও পরিণত হবে। অর্থাৎ এমন না যে সব সময় পানিই বাষ্পে পরিণত হয় আর এই রিয়াকশনটা অফ হয়ে যায়। তাহলে এইটা অবশ্য কেমিক্যাল রিয়াকশন না। এটা কি ধরনের রিয়াকশন বলতো? ভৌত অবস্থার পরিবর্তনের রিয়াকশন, তাই না? তাহলে এই ভৌত অবস্থার যখন পরিবর্তনটা ঘটতেছে, তখন সেটা কি আসলে একমুখী আকারে ঘটতেছে নাকি দ্বিমুখী আকারে ঘটতেছে? উভমুখী আকারে ঘটতেছে না? অর্থাৎ যেমন সম্মুখমুখী বিক্রিয়া আছে তেমন বিপরীত মুখী বিক্রিয়া আছে না, বা পশ্চাৎমুখী বিক্রিয়া আছে না? আছে তো, রাইট? জি ভাই আছে। এখন ওই পাত্রের মধ্যে যদি জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার থেকে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়া বেশি হয়। অর্থাৎ পানিগুলো বেশিরভাগই বাষ্পে পরিণত হওয়ার চেষ্টা করে। কথা কি বোঝা গেছে? যেহেতু ধারণ জি ভাই। ক্ষমতা অনেক বেশি ওই পাত্রের মধ্যে, তার তুলনায় বাষ্পের পরিমাণ কম, মানে অসম্পৃক্ত অবস্থা। সেই অসম্পৃক্ত অবস্থায় ইচ্ছা করলেই বাষ্পে পরিণত হতে পারে, এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার হয় বেশি। তাহলে ধরো 10টা অণু বাষ্পে পরিণত হচ্ছে আর ব্যাক রিয়াকশন দিচ্ছে একটা অণু,
তাহলে আমরা কি বলতে পারবো যে আসলে তারা বাষ্পেই পরিণত হচ্ছে, অর্থাৎ ঠিক মতো টের পাওয়া যাবে না। কিন্তু যখন তোমার ধারণ ক্ষমতা আস্তে আস্তে ফিল আপ হতে থাকে, অর্থাৎ ধরো তোমার এখানকার মোট ধারণ ক্ষমতা হচ্ছে 40টা, প্রথমে ছিল 10টা অণু বাষ্পে পরিণত হয়েছে, আস্তে আস্তে টাইম বাড়তে 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 বাষ্পায়ন হয়েছে, হতে 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 40টা অণুই যখন ধরো বাষ্পে পরিণত হয়ে গেছে, বা এর মধ্যেও 40টা এখন বাষ্পের অণু আছে, তখনও সম্মুখমুখী এবং বিপরীতমুখী প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু এমন ভাবে চলে যে 5টা অণু যদি বাষ্পে পরিণত হয়, আবার 5টা অণুই বাষ্প থেকে পানিতে পরিণত হয়। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া এবং বিপরীতমুখী প্রক্রিয়া কি হয়ে যায়, সমান হয়ে যায়। ওই যে লা সাতেলিয়ার যেরকম নীতি পড়ছো আর কি, কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ঘটনাটা প্রায় সেম। যে ভাই যেই পরিমাণ পানি বাষ্পে পরিণত হচ্ছে, যে আবার সেম পরিমাণ বাষ্পই কি হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে। যার কারণে আমরা বুঝতে পারি না যে আসলে বিক্রিয়া চলতেছে কি চলতেছে না, বা টোটাল যেই বাষ্পের পরিমাণ আছে সেই টোটাল বাষ্পের পরিমাণও আনচেঞ্জ থাকতেছে। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় যে কি হতে পারে না, আর নতুন করে নতুন বাষ্পের অণু অ্যাড হতে পারে না, টোটাল পরিমাণ কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। সেটাকেই আমরা বলতেছি কি, ওই বাষ্পের জন্য সম্পৃক্ত অবস্থা। এবং ওই সম্পৃক্ত অবস্থায় বাষ্প যেই পরিমাণ পাত্রের গায়ে চাপ দিবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। এই রনি আপু, আপনি কি বুঝতে টুঝতে পারতেছেন? মোটামুটি। গুড, মোটামুটি বুঝলেই হবে। এখন আসেন, এখন আমাদের বলতেছে যে এই যে যেই বাষ্প চাপটা আছে, এই বাষ্প চাপটা কিসের উপর ডিপেন্ড করে। তাহলে বাষ্প চাপ জিনিসটা আমি কি বললাম, যে দুইটা ধরেন আলাদা আলাদা বাক্স আছে, একটা বাক্সের মধ্যে একটা বাক্সের মধ্যে 40টা অণু, 40টা ধারণ ক্ষমতা, যে সে 40টা অণু বাষ্প থাকলে সেটাকে ধারণ করতে পারে, এবং 40টা অণুই কি আছে, বাষ্পে আছে। আরেকটার মধ্যে ধরেন 40টা ধারণ ক্ষমতা ছিল, তার মধ্যে 30টা অণু হয়ে বাষ্পে পরিণত হয়ে আছে। তাহলে একটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত অবস্থা, অর্থাৎ যেই পরিমাণ ধারণ ক্ষমতা সেই পরিমাণ বাষ্পই সেখানে উপস্থিত আছে। আর আরেকটাকে আমরা বলবো অসম্পৃক্ত অবস্থা, অর্থাৎ যেখানে ধারণ ক্ষমতার থেকে কম বাষ্প আসলে উপস্থিত আছে। তো এখন আমাদের বলতেছে যে যখন আমাদের সম্পৃক্ত অবস্থায় বাষ্প থাকে, তখন সেই বাষ্পটা বয়েলের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, কোনো সূত্রই সে মানে না। কথা কি বোঝা গেছে? বলতেছে সম্পৃক্ত অবস্থায় থাকা বাষ্প বয়েল, চার্লস বা গ্যাসীয় সূত্র কোনো সূত্রই সে মানে না। কিন্তু অসম্পৃক্ত অবস্থায় থাকা বাষ্প বয়েল, চার্লস এবং গ্যাসীয় সূত্র, তিনটা সূত্রই মানে। কথা কি বোঝা গেছে? এই এতটুকু কথা কি বোঝা গেছে, যে সম্পৃক্ত বাষ্প কি হবে, কোনো সূত্র মানবে না, আর অসম্পৃক্ত বাষ্প কি হবে, তিনটা সূত্রই মানবে। এই কথাটা কি বোঝা গেছে? গেছে ভাই, গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন তাহলে মানবে না, আর কেন তাহলে মানবে। মানবে কেন, সেটা আসলে আমরা ইজিলি বলতে পারি যে বাষ্প মূলত কি গ্যাসের মতোই মানে ব্যবহার করবে। তো গ্যাসের সূত্রগুলো যেভাবে আণবিক গতিশক্তি দিয়ে আমরা সূত্রগুলো প্রুফ করছি, তো সেইটা বাষ্পচাপের ক্ষেত্রেও আসলে প্রযোজ্য হওয়ার কথা। তার মানে অসম্পৃক্ত বাষ্প যে আসলে গ্যাসের বিহেভিয়ারের মতো চার্লসের সূত্র, গ্যাসীয় সূত্র কিংবা বয়েলের সূত্র মানবে, এটা নিয়ে আসলে তেমন কোনো দ্বিমত থাকার কথা না। কিন্তু দ্বিমত এখানে থাকার কথা যে সম্পৃক্ত বাষ্প তাহলে কেন এই সূত্রগুলো মানবে না। তো সম্পৃক্ত বাষ্প কেন এই সূত্র মানবে না, সেটা বোঝার জন্য বলতেছে যে ভাই, সম্পৃক্ত অবস্থায় একটা বাষ্পর পাত্র ধরো আছে, অর্থাৎ 40টা তার ধারণ ক্ষমতা, তার মধ্যে 40টা বাষ্পই আছে। এই অবস্থায় তাহলে তুমি যদি বয়েলের সূত্র প্রয়োগ করতে চাও, তাহলে বয়েলের সূত্র কি বলে,
তাপমাত্রা সেম রেখে যদি আয়তনকে আমি পরিবর্তন করি, তাহলে তার সাথে সাথে চাপও পরিবর্তন হবে ব্যস্তানুপাতিক হারে। রাইট? এটাই তো বয়েলের সূত্র। জি ভাই, জি ভাই। কিন্তু বলতেছে যে সম্পৃক্ত অবস্থায় তুমি যদি ওই পাত্রটাকে চাপ দাও, তাহলে আয়তন কি হয়ে যাবে? কমে যাবে। আর আয়তন কমে গেলে কি হবে? বাষ্পগুলো সব একজন আরেকজনের সাথে লেগে যাবে, কাছাকাছি চলে আসবে। রাইট? যেই মুহূর্তেই তুমি আয়তন কমায় ফেলবা, তখন দেখা যাবে যে কিছু বাষ্প আবার কি হয়ে গেছে? ঘনীভূত হয়ে পানিতে রূপান্তরিত হয়ে গেছে। কি বললাম? কিছু বাষ্প কি হয়েছে? ঘনীভূত হয়ে একজন আরেকজনের সাথে লেগে আবার পানিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে সেই জায়গাতে এক্স্যাক্টলি বাষ্পের পরিমাণই কি কমে গেল না? এন এর মানে কি কমে গেল না? পি ফিজিক্যাল টু এনআরটি, এই এন এর মানে কি পরিবর্তন হয়ে গেল না? জি ভাই। তাহলে এন এর মানে যদি পরিবর্তন হয়ে যায়, কিছু বাষ্প যদি তরলেই পরিণত হয়ে যায়, তাহলে সেখানে কি আসলে আমরা এই বয়েলের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? না। অবশ্যই পারবো না, কেননা সেখানে তো এনই ঠিক নাই। তাহলে পি ভেরিজাস 1/v এই সূত্র তো আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। সেম ভাবে যদি আমি আয়তন বৃদ্ধি করে দিই, তখন কি হবে? 40টার জায়গায় 50টা ধারণ ক্ষমতা সৃষ্টি হয়ে যাবে। রাইট? জি তাহলে ভাই, 40টার তার মানে জায়গায় তো চাপ যখন বাড়বে। চা- মানে চাপ বাড়ুক আর না বাড়ুক, আমি বললাম 40টার জায়গায় ধরো 50টা হয়ে গেল। এখন 50টা হয়ে গেলে কি হবে? কিছু তরল তখন বলবে যে ভাই আমাদের তো জায়গা আছে, তোমাদের এখানে তো জায়গা আছে, তাহলে আমি তরল থেকে বাষ্পে আরো কিছু রূপান্তরিত হই। তখন তো আবার 10টা অণু বাইরে যাবে। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় কি হচ্ছে? তোমার তরল মানে গ্যাসের বাষ্পের পরিমাণ সেম থাকতেছে না। যেহেতু সে সেম থাকতেছে না, আয়তন বৃদ্ধি বা আয়তন হ্রাসের সাথে সাথে বাষ্পগুলো কখনো ঘনীভূত হচ্ছে, আবার কখনো তরল বাষ্পীভূত হচ্ছে। এই কারণে আমরা সেখানে কি করতে পারতেছি না? বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি না। কথা কি বুঝতে পারছো? এইবার দ্বিতীয় যে সমস্যা, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা যদি চেঞ্জ করি আমি, ধরো আমি আয়তন সেম রেখে তাপমাত্রা চেঞ্জ করলাম, সেই তাপমাত্রার সাথে সাথেও কি হবে? এই সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হবে, আমরা কিছুক্ষণ পরে দেখব। অর্থাৎ মেইন কথা হচ্ছে, সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে যে প্রপার্টিস গুলো সেম থাকার কথা ছিল, সেই প্রপার্টিস গুলোই আসলে সেম থাকবে না। যার কারণে সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্রের একটাও অ্যাপ্লাই করতে পারবো না। তো আমাদের এখানে দেখো একটা ছক দেয়া আছে, এটা খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যেই কথাগুলো বললাম, এটা খ নাম্বারে মাস্ট মাস্ট আসবে। সেই পার্থক্যের লিস্টটা একটু ভালো মতো নিজেরা লিখে নিবা। ঠিক আছে? আমি নেক্সট অংশে মুভ করলাম। তো এখন বলতেছে যে এই জলীয় বাষ্পের সাথে বায়ুর চাপের সম্পর্ক আসলে কি। তো বলো দেখি, জলীয় বাষ্প যদি বৃদ্ধি পায়, জলীয় বাষ্প যদি বাড়ে, তাহলে আসলে আমাদের আহ কি হবে? জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কমবে নাকি বাড়বে? কোন একটা বায়ুতে ধরো জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাহলে কি বায়ুর চাপ কম হবে নাকি বেশি হবে? বেশি। আচ্ছা, উত্তর হচ্ছে কম হবে। কেন হুম। কম হবে দেখো, আমরা একটা সূত্র শিখছিলাম না, পি ভেরিজাস রো। জি ভাই। আচ্ছা, ধরো সেম পরিমাণ বায়ু আছে, ঠিক আছে, সেম পরিমাণ বায়ু আছে, সেই বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে, তাহলে তার ঘনত্ব বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? ধরো একটা পাত্রের মধ্যে সেম পরিমাণ, একটাই 2 কেজি সিক্ত বা মানে বায়ু আছে, আর একটাই ধরো 2 কেজি ভেজা বায়ু আছে। অর্থাৎ একটার মধ্যে জলীয় বাষ্প প্লাস বাষ্প প্লাস পানি আছে, আরেকটাই খালি সেম পরিমাণ পানি বাষ্প আছে। তাহলে বলো তো কোনটার ঘনত্ব বেশি? বাষ্প প্লাস পানির। বাষ্প প্লাস পানির ঘনত্ব কম। কম হবে। দুইটাতেই
দুইটাতেই কি 2 কেজি 2 কেজি না, মানে এখানে তো আসলে পানিটা রিপ্লেস করছে কাকে? সরি, পানি না তো, এখানে বাষ্প প্লাস বায়ু। আর আরেকটা হচ্ছে শুধুমাত্র কি বায়ু। সরি, একটু ভুল লিখছি। একটাই আছে হচ্ছে বায়ু, আরেকটাই আছে কি বাষ্প প্লাস বায়ু। তো এখানে কি বায়ুর জায়গাটাই রিপ্লেস হয়েছে কি বাষ্প না? যদি সেম পরিমাণ বায়ু এবং বাষ্প থাকে, তাহলে বায়ুর জায়গাটা রিপ্লেস করছে কি দিয়ে? বাষ্প দিয়ে। তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গার কি হবে, ঘনত্বটা কম হবে। আর এখানকার ঘনত্বটা বেশি হবে, কেননা বায়ুর ভর কি বেশি না? কথা কি বোঝা গেছে নাকি বুঝনি? ধরো 2 কেজি বায়ু আছে একটাই, আর আরেকটাই আছে কি 2 কেজি টোটাল বাষ্প প্লাস বায়ু। তাহলে এখানে অবশ্যই অবশ্যই ধরো 1.5 কেজি আছে বায়ু, আর 0.5 কেজি আছে কি বাষ্প। তারপরে এই যে 0.5 কেজি বায়ুর জায়গায় বাষ্প রিপ্লেস হয়েছে না? তাহলে বায়ুর জায়গায় যদি বাষ্প রিপ্লেসই হয়, তাহলে সেই জায়গায় আমাদের কি হবে, ঘনত্বটা আসলে আলটিমেটলি কমবে না? জি ভাই, কমবে কমবে। কমবে। তাহলে এই কারণে বলা হয়েছে যে যত বেশি আমাদের জলীয় বাষ্পের ভর যত বাড়বে তত কি হবে? জলীয় বাষ্পের ভর যত বাড়বে, তার সাথে সাথে বায়ুর চাপ কি হবে? বায়ুর চাপ বাড়বে। কমতে থাকবে। বায়ুর চাপ কি হবে? কমতে থাকবে। কথা কি বুঝতে পারছো? ভর বাড়লে চাপ কমবে। এই ভরটা বাড়লে চাপটা তো অবশ্যই কমবে। কেন কমবে? এই জলীয় বাষ্পটা রিপ্লেস করতেছে কার? সেম পরিমাণ বায়ুকে রিপ্লেস করতেছে না? কথা কি বুঝছো? কোন একটা জায়গায় যদি তোমার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বায়ু থাকে, তাহলে ধরো 1 মোল বায়ু আছে, তাহলে এক জায়গায় 1 মোল বায়ু আছে, তাহলে জলীয় বাষ্প যদি বাড়তে থাকে, তার মানে কি 1 মোলের জায়গায় বায়ু কমবে আর সেখানে বাষ্প যোগ হবে বেশি। ও, মানে জলীয় বাষ্পের ভর বাড়া মানে কি, সেটি ভরটা তো সে বায়ুকে রিপ্লেস করেই বানাচ্ছে। তো যার কারণে কি হবে, যত বেশি জলীয় বাষ্পের ভর বাড়বে, তত বেশি আমার কি হবে, বায়ুর চাপ কমতে ঘনত্ব থাকবে। কমবে। ঘনত্বও কমতে থাকবে, বায়ুর চাপও কমতে থাকবে। কথা কি বুঝতে পারছো? এই সমহারে। কারণে, হ্যাঁ, এই কারণে আমাদের কি হয়, জলীয় বাষ্প যত বেশি বাড়তে থাকে সেখানকার বায়ুর চাপ তত বেশি কমতে থাকে। এবং এই জিনিসটা আমরা বেশি দেখতে পাই হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের ক্ষেত্রে। বুঝতে কি পারছো? সাইক্লোন যখন হয়, তখন সমুদ্রে তখন নিম্নচাপ সৃষ্টি হয় না? তখন জি কি ভাই। সারা জায়গায় বায়ু আর্দ্র অবস্থায় থাকে না? সব জি বায়ু ভাই। কিন্তু সেখানে আর্দ্র অবস্থায় থাকে। তখন আশেপাশের উচ্চচাপের অঞ্চল থেকে তীব্র বেগে বায়ু আসা শুরু করে, এসে সেখানে ঝড় তৈরি করে। আচ্ছা, আমি ভাবছিলাম আরেকটু কন্টিনিউ করব, বাট আমরা আজকে এখানে রাখি। যদিও খুবই শর্ট ক্লাস হইলো, আমরা নেক্সট ক্লাস অ্যাড করে তারপর না হয় আরেকটা ক্লাস নিব। আমার প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা করতেছে, বুঝছো? আমি সকাল 8টায় গেছি ক্যাম্পাসে, আসছি আমি রাত 8টার সময়। 12 ঘন্টা আমি ক্যাম্পাসে ছিলাম, মানে বিভিন্ন হাবিজাবি কাজ কারবারে, পড়াশোনা রিলেটেডই। তো এই কারণে দেখা যাচ্ছে যে 12 ঘন্টা আমি এই হেক্টিক পজিশনে থেকে আমার মাথা এখন পুরো হ্যাং হয়ে আছে। ঠিক আছে, আমি আমরা তো নেক্সট, 7 ঘন্টায় মাথা শেষ হয়ে যাবে, আর আপনি 12 ঘন্টা থাকছেন। তো আমাদের সবারই সেম অবস্থা তো এখন। আমি হচ্ছে আমার ক্লাসই হয়েছে সকাল 8টা থেকে 1টা 20, তারপর আবার এই বিভিন্ন কাজ, কাজ, ল্যাবের ছিলাম, এই বিভিন্ন ভাই, সলিউশন খাওয়ার তৈরি সময় পান করছি। নেই? খাইছি, অলে খাইছি, খাওয়া দাওয়া করেই আর কি, এখন আর রাতের খাবার খাইতে পারিনি। তো এই ল্যাবে কাজ করতেছিলাম, সেই ল্যাবের যে স্যার ইনচার্জ ছিল, সেও আমাকে দিয়ে বুঝা খানিক সলিউশন বানায় নিছে। তো এসব কাজ করতে করতে খুবই মাথা এখন ধরো গরম হয়ে আছে। তো আমি হচ্ছে নেক্সট লেকচারে আর একটু বড় করে বুধবারে, সমস্যা নাই, বুধবারে খুবই চাপ কম। তো আমি ইনশাল্লাহ দুইটা একসাথে হচ্ছে বাকিটুকু নিয়ে এই অধ্যায় শেষ করব, ঠিক আছে? ভাই, থিওরি আর কি বাকি আছে? আমাদের আরো কিছু থিওরি বাকি আছে। জলীয় বাষ্পের বৈশিষ্ট্য, শিশিরাঙ্ক একটু বাকি আছে, হ্যাঁ। আর্দ্রতা। হ্যাঁ হ্যাঁ, এই শিশিরাঙ্কের পরেই হচ্ছে আর্দ্রতা। তো আমাদের মোটামুটি আরো কিছু
10 পেজ মতো থিওরি বাক আছে, থিওরি বাদ হলেই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, সমস্যা নাই। আমাদের নেক্সট ঠিক ক্লাসেই আছে। শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসের ইনশাল্লাহ। মধ্যেই আমরা এটার সাথে অ্যাড করে দিব, করে আমরা শেষ করে দিব। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে।